আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের জন্য আয়োজন করা বিজ্ঞান বিষয়ক কমপ্লিট কোর্সে। এবং তোমাদের এই কোর্সে আমরা বিজ্ঞানের প্রত্যেকটি তোমাদের এই যে সিলেবাসে আছে শর্ট সিলেবাসের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে খুঁটিনাটি সকল ব্যাখ্যা সহ পড়িয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করার চেষ্টা করে যাচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় আজকে এটার হয়তোবা পঞ্চম ক্লাস, এরপর আর একটা ক্লাস আছে, আজকে হচ্ছে দশম অধ্যায় এইসব বলকে জানি। এবং আজকে এসব বলকে জানি অধ্যায়ের আমরা খুঁটিনাটি সকল কিছুই পড়তে যাচ্ছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। এবং আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল ভিডিও দিয়ে তোমাদের পরীক্ষা বা পড়ার ক্ষেত্রে যাতে একটু সাহায্য হয় সেই চেষ্টা করে যাচ্ছি। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বেল আইকন অন করে রাখবা। ফেসবুক পেজকে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেমন ইনস্টাগ্রাম, টিকটক, এখানেও আমরা বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, তোমরা চাইলেই ওখানে অ্যাক্টিভ থাকতে পারো। পাশাপাশি আমাদের ডিসক্রিপশন বক্সটা যদি ভিডিওটা চেক করো, দেখবো অনেকগুলো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা জায়গায় আমরা সকল আপডেট যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করি, তোমরা চাইলে ওই সব জায়গাও যুক্ত হতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিছুক্ষণ আগে যে নামটা বললাম যে এসব বলকে জানি, এটা হচ্ছে সেই অধ্যায়। এবং দেখো এখানে দুইটা স্টুডেন্টের ভিতর কিন্তু তারা বল প্রয়োগ করতেছে, এটা দেখানো হয়েছে। যাই হোক, আমরা শুরু করি যে আমাদের দৈনন্দিন জীবনে কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনই আমাদের কোনো কিছুকে টানতে হয় আর ঠেলতে হয় বা ধাক্কা দিতে হয়। যেমন কি আমরা যদি যে পড়ার টেবিলে বসি তখন কি আমাদের চেয়ারটা টেনে বসতে হয়, আমাদের দরজা খুলতে হলে দরজাটা টানতে হয়, অথবা দরজা যখন আটকাতে তখন ধাক্কা দিতে হয়। এরকমই তো কোনো বস্তুর গতির অবস্থায় অথবা বেগের পরিবর্তন ঘটাতে চাইলে সেটাকে টানি, ঠেলি বা ধাক্কা দিই। এটাকে আসলে বল প্রয়োগ করা বোঝায়। বল প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায়, আবার গতিশীল বস্তুর গতি পরিবর্তন করা যায়, এমনকি গতি থামিয়েও দেওয়া যায়। এই অধ্যায়ে আমরা জড়তা, বল, স্থিতি, প্রথমত হচ্ছে জড়তা, তারপর হচ্ছে বল, তারপর হচ্ছে স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করব। গতির উপর বলের প্রভাব বোঝার জন্য নিউটনের প্রথম সূত্র, বলের প্রকৃতি জানব, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করব এবং নিউটনের তৃতীয় সূত্র দিয়ে বলের ক্রিয়া প্রতিক্রিয়া শিখব। তাহলে এর মধ্যে আমরা প্রথমত চারটা জিনিস শিখবো এবং পাশাপাশি নিউটনের সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। তো চলো আমরা বেশি দেরি না করে আলোচনা শুরু করি। তো এখানে দেখতেছি অধ্যায় শেষে কী কী শিখতে পারবো, অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসই তোমরা চাইলে অধ্যায় পর একটা রিকল নিতে পারো যে আসলে কী কী শিখতে পেরেছো। যদি কিছু মিস যায় তখন ভিডিওটা রিওয়াইন্ড করে সেই স্পেসিফিক টপিকটা দেখে নিও। প্রথম চলে আসলাম ধাক্কা ও টানা বল, অর্থাৎ বল যেটা। তো কোনো কিছুকে দূরে সরাতে চাইলে আমরা সেটাকে ঠেলি বা ধাক্কা দিই, আবার কোনো কিছুকে কাছে আনতে চাইলে আমরা তাকে টানি। কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানাই হচ্ছে বল প্রয়োগ, অর্থাৎ কোনো বস্তুর উপর অন্য বস্তুর যে ধাক্কা বা টানা এটাকে বল প্রয়োগ বলা হচ্ছে। যখনই আমরা কোনো কিছুকে ঠেলি বা টানি বা উঠাই বা নামাই তখন আমরা আসলে কি করি, বল প্রয়োগ করি। যে আমি এই যে মাউসটা নড়িয়ে নড়িয়ে তোমাদের পড়াচ্ছি, যে নাড়িয়ে নাড়িয়ে পড়াচ্ছি, যে উপরে নিচ্ছি নিচে নিচ্ছি, এটা একটা বল প্রয়োগ হচ্ছে। যখন আমরা কোনো কিছুকে মোচড়াই বা ছিঁড়ি বা প্রসারিত করি বা সংকুচিত করি, এটাও আসলে বল প্রয়োগের একটা উদাহরণ। কিন্তু অধ্যায় শুধু আমরা বলের মাধ্যমে গতি পরিবর্তনের বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। আমরা সবাই দেখেছি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটি নড়ে আবার নড়তে থাকে, বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা থামানো যায়। অর্থাৎ কোনো একটা জিনিস চলতেছে, তুমি একটা বল ফুটবল, একটা গোল ফুটবল তুমি লাথি দিলে এটা ঘুরতেছে, গোল যাচ্ছে, যখন তুমি এটাকে এখানে স্টপ দিলে অর্থাৎ থামালেও কিন্তু থেমে যাবে। আবার ওই বলটায় যখন একদম স্থির আছে তখন যদি কেউ একটা লাথি দেয় তখন কিন্তু আবার যাওয়া শুরু করবে। তো এটাই আসলে মূল কথা। অর্থাৎ বল প্রয়োগ করে বস্তুর গতির যে পরিবর্তন করা যায়, বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা এবং গতির সম্পর্কে স্থাপন করে তিনটি সূত্র দিয়েছে। তিনটি সূত্রকে বলা হয় নিউটনের গতিসূত্র। তাহলে এই যে নিউটন যে তিনটি সূত্র দিয়েছে সেটা বলা হয় থাকে নিউটনের গতিসূত্র নামে পরিচিত। তো আমরা এক একটা নিউটনের এক একটা সূত্র পড়ব। প্রথমত নিউটনের প্রথম সূত্র হচ্ছে বস্তুর জড়তা এবং বল সম্পর্কে। প্রথম সূত্র হচ্ছে বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থিরই থাকবে, সমবেগে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এই জিনিসটার কি আমরা যখন ব্যাখ্যা বলবো আমাদের কিন্তু এই অংশটার সাথে কোনো দ্বন্দ্ব নাই। কারণ কি, আমরা যদি কোনো জিনিসটাকে স্থির থাকে, একটা বললাম না যে বলটা যতক্ষণ স্থির আছে, কেউ যদি একটা লাথি না করে স্থিরই থাকবে, কিন্তু একটা বল যখন গতিশীল বল, আমরা একটা লাথি দিলাম, গতিশীল হতে একটা টাইমে থেমে যায়। তাহলে এই পরবর্তী সংজ্ঞাটা কীভাবে কাজ করছে চলো সেটাই দেখি। নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ আমরা সবাই সব সময় দেখেছি যে স্থির বস্তুকে ধাক্কা দেওয়া পর্যন্ত সেটি নির্দিষ্ট স্থানে নড়ে না।
স্থির থেকে যায়। দ্বিতীয় অংশটি নিয়ে সমস্যা, কারণ কখনো চলন্ত বস্তুকে অনন্তকালে চলতে দেখি না। ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলে দেখা যায় আপাতত কোনো বল প্রয়োগ না করলে শেষ পর্যন্ত বস্তুটা থেমে যায়। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় যে কোনো কিছুকে সমবেগে চালিয়ে নিতে হলে ক্রমাগত বুঝি সেটাকে বল প্রয়োগ করে যেতে হবে। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটা সত্যি নয়। সমবেগে চলতে থাকা কোনো বস্তু যদি থেমে যায় তাহলে বুঝতে হবে সেখানে কোনো না কোনোভাবে বল প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ কোনো বস্তু যে চলন্ত বস্তু এটা থেমে গেছে, এখন আমরা বলতে পারি যে আসলে ফুটবল তো লাথি দিচ্ছি, তো কোথাও কোনো কিছু থামি নাই। তাহলে আসলে কি, এই যে বাতাসে ঘর্ষণ আছে, পৃথিবীর মধ্যাকর্ষণ আছে, বিভিন্ন কিছু আছে, যেমন কি ঘর্ষণ, বাতাসের বাধা, অন্যরকম আসলে বেগের উল্টো দিকে বল প্রয়োগ চলমান বস্তুকে থামিয়ে দেয়। তাহলে ওই যে বস্তুটা থামছে মানে ওর পিছনে কোনো বল প্রয়োগ হয়েছে। কিন্তু এটা যদি আপনি বাস্তব জীবনে কথা বলেন আপনাকে কিন্তু লোকজন পাগল বলবে যে মিয়া কী বলো যে কোনো বল প্রয়োগ করে থামানো হয়েছে। যদি সত্যি সত্যি সব বল বন্ধ করে দেওয়া যেত, মানে এমন একটা চেম্বার যদি তৈরি করা যেত যেখানে কোনো ধরনের কোনো বল নেই, তাহলে আমরা দেখতে পারতাম যে গতিশীল বস্তু অনন্তকাল গতিশীল। এবার আমরা জড়তা সম্পর্কে যে কনসেপ্ট আছে জড়তা দেখব, যে আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা দেখি যে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। বস্তু স্থির অবস্থায় থাকলে স্থির থাকতে চায়, গতিশীল অবস্থায় থাকলে গতিশীল থাকতে চায়। অর্থাৎ বল প্রয়োগ করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়া যে প্রবণতা, তাই হচ্ছে জড়তা। অর্থাৎ আপনি বসে আছেন বা স্থির আছেন, এখন যখন আপনাকে যদি কেউ গতিশীল করার চেষ্টা না করার আগ অবধি কিন্তু আপনি যে স্থির থাকতে চাবেন, এবং এইটাকে আসলে জড়তা বলে। স্থিতিশীল বস্তু স্থির থাকতে চাওয়া প্রবণতাকে বলে স্থিতি জড়তা, আর গতিশীল বস্তুর স্থিতি থাকার প্রবণতাকে বলে গতি জড়তা। আর জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা যদি আমরা দেখি যে জড়তা কীভাবে কী কাজ করে, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীরা কিন্তু পিছনের দিকে একটু হেলে পড়ে জড়তার কারণে। বাস যখন থেমে যায় তখন যাত্রীর শরীরও স্থির থাকে, কিন্তু হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীরে বাসের সিটে বসে থাকা বাস সংলগ্ন অংশ গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য স্থির হয়ে যায় এবং স্থির থাকতে চায় বলে পিছনের দিকে হেলে পড়ে। এটা যখন আপনারা বাসে গিয়েছেন দেখবেন যে আপনি একটা সিটে বসা, এই ধরেন আপনি একটা সিটে বসা, আমি খুবই বাজে হচ্ছে আঁকা ঝুঁকিতে, তো আপনি একটা সিটে বসা, যখনই বাসটা চলা শুরু করবে দেখবেন কি আপনি একটু সামনের দিকে ঝুঁকে যাবেন। কারণ কি, আবার আপনি একটু সামনের দিকে ঝুঁকে গেলেন দেখেন বাঘটা হঠাৎ বাসটা, এটা কি যে আপনি অতক্ষণ স্থির ছিলেন, যখনই বাসটা গতিশীল হয়েছে আপনার স্থির থাকার প্রবণতা আপনাকে স্থির রাখতে চেয়েছে, কিন্তু বাসের গতির সাথে পারি নাই, যার ফলে আপনার গতিশীলতা হচ্ছে। আবার দেখবেন আপনি একটু সামনে এগিয়ে আছেন, যখন বাসটা স্থির হচ্ছে তখন কি যে আপনি গতিশীল অবস্থায় আছেন কিন্তু বাস আসলে স্থির হয়ে গেছে, যার ফলে ওটা আপনাকে উল্টা দিকে একটা টান দিবে এবং আপনি সিটের সাথে সেটা বাড়ি খাবেন। চলন্ত বাস থেকে নামতে গেলে ঠিক বিপরীত ব্যাপারটি ঘটে। পুরো শরীরটি গতিশীল অবস্থায় পাটা মাটি স্পর্শ করে, তখন শরীরের নিচের অংশ স্থির হয়ে গেলে উপরের অংশ গতিশীল হয়ে যায় এবং যাত্রীর সামনে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারে। এখানে দেখেন অনেক কিছু আসলে পরীক্ষা দেওয়া হয়েছে, যে কয়েন টয়েন এগুলো আপনারা চাইলে করে দেখতে পারেন, এবং এইগুলো বিষয়ক সৃজনশীল কিন্তু আপনাদের বইতে আছে। আর গাড়ি চালানোর সময় গাড়ির সব আরোহীকে গতি জড়তার বিপদ থেকে রক্ষা করতে সিট বেল্ট পরতে হয়। সিট বেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক করে বা দুর্ঘটনা পড়ে তাহলে জড়তার কারণে যদি সামনে ঝুঁকে পড়তে পারবেন, স্টারিং কিংবা উইন্ডস্ক্রিনে আঘাত রাখতে পারে। চিত্রে দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে যে প্রথমে সিট বেল্ট যেহেতু সে পরা আছে তার জন্য তার কোনো ধরনের জড়তার প্রভাব হচ্ছে না, কিন্তু যখনই সে আসলে পরা নেই, যখনই সে আসলে ব্রেক করছে তাকে সামনের দিকে তাকে প্রেশারাইজ করছে এবং তিনি কিন্তু স্টারিংয়ের সাথে যে আঘাত পাইছে। সিট বেল্ট চালককে উইন্ডস্ক্রিন আঘাত পাওয়া রক্ষা করে। কোনো বস্তুর দিকে পরিবর্তনের ক্ষেত্রে আমরা জড়তার প্রভাব অনুভব করি। যদি কোনো বাস বা গাড়ি হঠাৎ বাঁক নেয় তাহলে যাত্রীরা অন্য পাশে ঝুঁকে পড়ে। এর কারণ হচ্ছে আরোহী বাস বা গাড়ির গতির দিকে গতিশীল ছিলেন। বাস বা গাড়ির গতি হঠাৎ দিক পরিবর্তন করলে জড়তার কারণে আরোহীর মূল দিক বজায় রেখে গতিশীল থাকতে চান, তাই বাসের সাপেক্ষে এটা অন্য পাশে সরে যায়। এবার যদি আমরা বলের পরিমাণ বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখি, যে আমরা নিউটনের প্রথম সূত্র জেনেছি যে বস্তু যখন বেগ পরিবর্তন করতে হলে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে হলে, গতিশীল বস্তুর গতি পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে। বস্তুর জড়তা থাকার কারণে বল প্রয়োগ করতে হয়। যে বস্তুর জড়তা যত বেশি তাকে আসলে পরিবর্তনের জন্য তাকে ততটা বেশি বল প্রয়োগ করতে হয়। জড়তার পরিমাণ হচ্ছে ভর, সুতরাং যে বস্তুর ভর যত বেশি গতির পরিবর্তনের বস্তু বলও তত বেশি হবে।
তাহলে একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করতে হলে বস্তুটি কত বেগে কতখানি পরিবর্তন হবে সেটার জন্য রয়েছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। তবে নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার জন্য আগে আমাদের দুটো রাশির কথা জানতে হবে, একটা হচ্ছে ভরবেগ আর একটা হচ্ছে ত্বরণ। তো ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল, অর্থাৎ কোনো বস্তুর ভরকে যদি আমরা এম ধরি এবং বেগকে যদি আমরা ভি ধরি তাহলে ভরবেগ হবে হচ্ছে পি সমান সমান হচ্ছে এমভি। তাহলে আমরা ভরবেগ নির্ণয়ের সূত্রটা কিন্তু দেখতে পেলাম, এটা মুখস্থ করে ফেলো। আর যদি ভরের পরিবর্তন নাই, ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাহলে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল। অর্থাৎ যদি আমার যে ভরবেগ পরিবর্তন তখন কি, অর্থাৎ এম ভরের বস্তুর বেগ ইউ থেকে যদি ভি হলে তখন ভরবেগের পরিবর্তন হবে হচ্ছে এম ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ। অর্থাৎ এটা হচ্ছে কি বলতে পারো যে আমার শেষ বেগ, আর এটা হচ্ছে আদি বেগ, ইউ হচ্ছে আদি বেগ। আর ত্বরণ হচ্ছে কি? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি টি সময় অর্থাৎ নির্দিষ্ট সময় হারে ইউ থেকে অর্থাৎ আদি বেগ থেকে যদি শেষ বেগ অর্থাৎ চূড়ান্ত বেগে ভি বেগ হয় তখন ত্বরণ হচ্ছে এ। ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত দূর যাচ্ছে কি এটা হিসাব করা হয়। জাস্ট লাইক দূরত্ব যেরকম, আমরা যদি ভরবেগ এবং ত্বরণ বুঝে থাকি তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র বোঝা খুব সহজ। ত্বরণের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ যেটা হচ্ছে এটার তবে বলকে সংজ্ঞায়িত করা হলে সমানুপাতিক না হলে সমান বলতে পারি। অর্থাৎ কি, যে আমরা বলতে পারি কোনো বস্তুর ভরবেগ টি সময় এম ইউ থেকে যদি এম বি হয় অর্থাৎ আদি বেগ থেকে যদি শেষ বেগ বা অন্তবেগ যদি হয় ভরবেগের পরিবর্তন হার, তাহলে হচ্ছে এম এ সমান মা সমান এম ইজ ইকাল টু অর্থাৎ ভি মাইনাস ইউ। ভি এ ইজ ইকাল টু বোঝানো হচ্ছে যে এখানে ওভারঅল সম্পূর্ণ যে বেগটা রয়েছে। তাহলে আমরা যদি প্রযুক্ত বল বা ফোর্স সমান হবে অর্থাৎ তাহলে এফ সমান সমান কি সূত্র দাঁড়াচ্ছে? প্রথমত হচ্ছে এম মানে হচ্ছে মাস, এখানে হচ্ছে ভি মাইনাস ইউ অর্থাৎ আদি বেগ বাই শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই টি। এখানে যদি করে এটাকে আমরা কি দিয়েছি ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে এ, কারণ এ ইজ ইকাল টু কী হচ্ছে এ সমান সমান হচ্ছে ত্বরণ। আমরা দেখেছি যে ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ এইটা সমান কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এম প্লাস এ দিলেই হয়ে যাচ্ছে। তো বলের নিউটন একক, তোমরা এই বিষয়ে অনেক অঙ্ক দেখতে পারবা। তোমার যদি কোনো স্পেসিফিক সৃজনশীল প্রয়োজনে আমরা সেটাও কিন্তু করব। আমাদের একটা গ্রাফিক প্যাডের খুব প্রয়োজন, ওইটা যদি আমরা কিনে ফেলতে পারি আমরা এরপরেতে সিকিউ প্র্যাকটিস শুরু করব। আর সব কিছু ঠিকঠাক থাকলে এবং এক একটা সিকিউ এক একটা ইয়ারের গুরুত্বপূর্ণ সিকিউগুলো ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, যে পরিমাণ বল কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার বাই সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে হচ্ছে 1 নিউটন বলে। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে ভর হচ্ছে 20 কেজি, একটি প্রযুক্ত বল হয় ত্বরণ হচ্ছে 2 মিটার বাই সেকেন্ড। তাহলে কি এখানে আমরা দেখতেছি ভর এম ইজ ইকাল টু কি আছে, এম ইজ ইকাল টু 20 এবং হচ্ছে ত্বরণ ইজ ইকাল টু এ ইজ ইকাল টু দেওয়া আছে 2। তাহলে আমরা সূত্র জানি কি এফ ইজ ইকাল টু এম এ, অর্থাৎ এম এ তাহলে 20 গুণ 2, এটা একক কি নিউটন 40 নিউটন। এই দেখো দেওয়াই আছে উত্তর। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলটা যদি আমরা দেখি যে যদি তুমি মুষ্টিবদ্ধ হয়ে দেওয়ালে একটা ঘুষি দাও তাহলে নিশ্চয়ভাবে তুমি তোমার হাতে ব্যথা পাবে। ঘুষির মাধ্যমে তুমি দেওয়ালকে বল দিয়েছো, যদি দেওয়ালের কথা অনুভব করো ক্ষমতা থাকতো তাহলে সেটি ব্যথা অনুভব করতো, কিন্তু তুমি কেন ব্যথা পেয়েছো? কারণ তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো তুমি যখন কোনো কোথাও মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেওয়ালে বল প্রয়োগ করেছো তখন দেওয়ালটি তোমার মুষ্টিবদ্ধ হাত পাল্টা বল প্রয়োগ করেছে, অর্থাৎ এইটা তোমার যে বলটা ওইটাই প্রয়োগ করেছে। পাশাপাশি হচ্ছে এটি সব সময়ের সত্য কাজগুলো করে বা কোথাও বল প্রয়োগ করলে সেটি পাল্টা বল প্রয়োগ করে থাকে। তো এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের একটু আপডেট থাকতে হবে বা একটু বেশি জিনিসটার খেয়াল রাখা প্রয়োজন। এবার যদি দেখো যে প্রতিটি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে, এই বলের দিক পৃথিবীর কেন্দ্রের দিকে যা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত বস্তুর নিচের দিকে, অর্থাৎ বইটির উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে বইটিকে নিচের দিকে টানছে। বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয় কিন্তু বইটি গতিশীল নয়। তাই স্থির কারণ উপর থেকে রাবার ব্যান্ডটি প্রসারিত হয়েছে বইটিকে উপরের দিকে টেনে পৃথিবীর আকর্ষণের বলটুকু নিষ্ক্রিয় করে রেখেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বইটা রাবার ব্যান্ডকে নিচের দিকে টানছে, তাই রাবার ব্যান্ড একটুখানি লম্বা হয়ে গেছে, আবার রাবার ব্যান্ডটা বইটাকে উপরের দিকে টানছে, তার ফলে এটা স্থির হয়ে আছে। অর্থাৎ এটা একটা আদান প্রদানের টাইপ বোঝা যাচ্ছে, যেখানে একটা কাজ দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি রাবার ব্যান্ড হাত দিয়ে ধরে সেটা কত লম্বা, এবার একটা ছোট সুতা দিয়ে বই রাবার ব্যান্ড সাথে ঝুলিয়ে দাও, দেখবে রাবার ব্যান্ড খানিকটা লম্বা হয়েছে। এই ওভারঅল যে থিওরিটা এখানে বোঝানো হচ্ছে।
উপরের উদাহরণগুলো আমরা দেখতে পাই যে যখন কখনো কোথাও কোনো বল প্রয়োগ করি তখনই বিপরীত দিকে একটা বল তৈরি হয়। এই বলকে বলা হয় ক্রিয়া বল, ও অন্যটিকে আমরা বলি প্রতিক্রিয়া বল। অর্থাৎ যে বলটা আমরা দিচ্ছি ওইটা প্রথম তৈরি হচ্ছে, এটা ক্রিয়া বল, এবং ওইটার বিপরীতে যে রয়েছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আইজ্যাক নিউটন তার তৃতীয় গতিসূত্রে একই কথা বলছেন যে প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে, কখনোই একই বস্তুর উপর কাজ করবে না। যেমন কি এ বস্তু যদি বি বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে বি বস্তু এ বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে। প্রতিক্রিয়া বলটি ততক্ষণ থাকবে যতক্ষণ তো ক্রিয়া বলটি থাকবে, অর্থাৎ যতক্ষণ ও ফোর্স দেবে ততক্ষণ ওর ফোর্সও বিদ্যমান থাকবে। একজনের কেটে গেলে অন্যজন খালাস। বেশিরভাগ হচ্ছে এই যে ক্রিয়া বলের লোকেরটারই হচ্ছে বেশি সমস্যা। তো তিনি যদি করে তাহলে তিনি যখন সরে যাবে প্রতিক্রিয়া বল এভাবে কাজ করবে না। তো ও এই ক্রিয়া প্রতিক্রিয়া বল দেয় বস্তুটায় স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় সাম্য অবস্থায় থাকে, এক অপর সঙ্গে থাকা বা নির্ভরশীল নয়। অর্থাৎ ক্রিয়া থাকলেই প্রতিক্রিয়া থাকবে, যেটা আমি তোমাদের মাত্রই বললাম। ক্রিয়া প্রতিক্রিয়ার কয়েকটি উদাহরণ দেখি। নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা কীভাবে হাঁটি। আমরা যখন হাঁটি তখন কি পদার্থবিজ্ঞানে আছে কি সেটা আমরা সবাই হাঁটি, কিন্তু তোমরা যেহেতু পদার্থবিজ্ঞান শিখতে শুরু করেছো তোমাদের খুব সহজে একটা প্রশ্ন করা যায়, খুব সহজে স্থির থেকে হাঁটতে পারে। কাজেই আমরা তোমার বেগ ত্বরণ হচ্ছে, অর্থাৎ তোমার উপর বল প্রয়োগ করা হচ্ছে। কিন্তু সবাই জানি কেউ যে, অর্থাৎ আমরা যে হাঁটতেছি, ধর এই আমি হাঁটতেছি, এই আমার ধরো পা, এই আমার পা, এই যে রাস্তা। এখন আমি হাঁটতেছি কি ফোর্স দিয়ে, তাহলে আমার কি রাস্তাকে আমাকে সমান ফোর্স দিতে হচ্ছে, কারণ কি রাস্তাও কি আমাকে সেই আমার সেই ধরনের ফিকশন যদি রাস্তা না দেয় তাহলে কি আমি হাঁটতে পারতেছি? রাস্তা যদি স্লিপারি হতো হয়তো, তো আমি যখন হাঁটতেছি তখন রাস্তা যদি আমাকে সম্পূর্ণ ফিকশন না দেয় আমি তো হাঁটতে পারবো না। ফলে কি আমাকে ও কিন্তু প্রতিক্রিয়া বল দিচ্ছে, আমি যেমন ওকে ক্রিয়া বল দিচ্ছি ও আমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র থেকে জানলে, এই যে দেখো ছবি আছে আমরা দেখতেছি, এই যে এখানে আবার এই যে মাঝি যখন দাঁড় টানতেছে, মাঝি কি নৌকা টানতেছে, কি করতেছে ও বৈঠাটা দিচ্ছে। বৈঠাটা দিলে এখন যদি ইজি হইতো যে বৈঠা দিচ্ছে নৌকা এগোচ্ছে, তখন কি মাঝির অতটা মানে এফোর্ট দেওয়া লাগতো না। এর ফলে কী হতো, নৌকাটা হয়তো বা ইজিলি কন্ট্রোলও করতে পারতো না। কিন্তু যখন মাঝি আসলে বৈঠাটা চলাচ্ছে এবং পানি তার কঠোরতা থেকে ওই বলটাকে বাউন্স ব্যাক করতেছে, অর্থাৎ কি মাঝির কিন্তু বইটা ধরে রাখতে কষ্ট হচ্ছে, এবং এইটার মাধ্যমে আসলে আমাদের এই তৃতীয় সূত্রটা কাজ করে। যে নিউটনের তৃতীয় সূত্র জানা থাকলে কখনো হাঁটার বিষয়টা ব্যাখ্যা করতে পারতাম না। হাঁটা বা পা দিয়ে যখন ধাক্কা দিই অর্থাৎ বল প্রয়োগ করি, মাটিটা নিউটন তৃতীয় সূত্রে আমাদের শরীরের সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এই সমান বিপরীত বলটা দিয়েই আমাদের ত্বরণ এবং আমরা হাঁটি। একইভাবে মাঝি যখন আসলে এইটা করে, যে কথাটা তোমার বললাম, বিপরীতমুখী বল পেয়ে থাকে। বিষয়টা বুঝতে পারলে একটু সমস্যা হচ্ছে, তোমাদের মনে করিয়ে দিই, শক্ত মাটিতে হাঁটা সোজা, কিন্তু ঝুরঝুরে মারুর মাটিতে হাঁটা সোজা না। কারণ কি বালুর উপর সহজে বল প্রয়োগ করা যায় না, বালু সরে যায়। দেখবে এই কারণে যে বালুর উপর হাঁটতে তোমার কিন্তু ফিকশনাল জিনিসপত্র একটু কম কাজ করে। মানে তুমি যখন পা দিবা হয়তো বা তোমার সেইভাবে পা হচ্ছে না, তুমি সেভাবে হাঁটায় মজা পাচ্ছ না। ব্যাপারটা আরও অনেক স্পষ্ট দেওয়া যায়, কাউকে অসম্ভব মসৃণ একটা মেঝেতে সাবান পানি ঢেলে তেল দিলে পিচ্ছিল করে হাতে দেওয়া হয়, দেখবে ঘর্ষণ খুবই কম, ফলে যথেষ্ট বল প্রয়োগ করতেই পারবে না। সেজন্য প্রতিক্রিয়া হিসেবে আমাদের উপর কোনো বলও পাবো না। আর এই হাঁটতেই পারবো না বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো যে আসলে পারো কি না। বল প্রয়োগ করলে বিপরীত এবং সমান বল পাওয়া যায়, যদি বল প্রয়োগ করতেই না পারি তাহলে প্রতিক্রিয়া বল পাবো কেমন করে, আর হাঁটবই বা কেমন করে। তো তুমি ওজন মাপার যন্ত্রের উপর দ্বারাও তোমার ওজন দেখতে পাবে। একটি হচ্ছে ওজন মাপার যন্ত্রের উপর তোমার প্রযুক্ত বলের মান। এখন তুমি যদি উপরে উঠতে চাও তাহলে নিশ্চিতভাবে নিচে থেকে তোমাকে ওই একই বল প্রয়োগ করতে হবে। এই বলটি কোথা থেকে আসে দেখো, কয়েকটা কাজ আছে। এবার আমরা চলে আসছি বলের প্রকৃতি, নেচার অফ ফোর্স। চারটি মৌলিক বল আছে। পৃথিবীতে কয় ধরনের বল আছে জিজ্ঞাসা করলে তোমরা নিশ্চয়ই অনেক ধরনের বলবা। আমরা কিছুকে ধাক্কা দিয়ে একটা বল, কোনো ট্রাক বোঝা টেনে নিয়ে যায় এটা একটা বল, গাছ ঝড়ে গাছ উপরে যাচ্ছে এটা একটা বল, চুম্বক টানে একটা বল, অর্থাৎ বিভিন্ন বল, যে বোমা অবস্থায় ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে ব্রেন বল, ক্রেন কিছুকে টেনে নিয়ে যাচ্ছে ইত্যাদি বল। কিন্তু একটু সময় নিলে দেখবো কি যে বিশাল তালিকা তৈরি হচ্ছে, কিন্তু এই বিশাল তালিকাকে আমরা ছোট করে আনতে পারি। কিন্তু চমকপ্রদ বিষয়টি কি জানো, এই চারটি জিনিস কিন্তু মানে এই সব বলকে চারটি রকমের বল দিয়ে ব্যাখ্যা করা যায়, এবং বিশ্লেষণ করলে এদের ঘুরে ফিরে চার রকমের ভিতরেই আসতে আসতে চারটি মৌলিক বল রয়েছে। তাহলে আমাদের মৌলিক বল কয়টি? মৌলিক বল হচ্ছে চারটি। কী কী? মহাকর্ষ, তড়িৎ চৌম্বক বা বিদ্যুতীয় চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। মাত্র চারটা, এই চারটা নাম মুখস্থ করে ফেলবো। তো মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি?
এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরের ভিতর আকর্ষণ করে, এবং সেটা হচ্ছে মহাকর্ষ। আমরা জানি কি মহাকর্ষের মান কত, জি সমান সমান কত, গ্র্যাভিটি 9.8। এই 9.8 কি আমরা সবসময় জানি। তো এই মহাকর্ষ বলে গ্যালাক্সির ভিতরে নক্ষত্র ঘুরপাক খায় সূর্যকে ঘিরে, অর্থাৎ পৃথিবী তার এই বলে হচ্ছে পৃথিবীকে মানুষকে আকর্ষণ করে, এটা হচ্ছে মহাকর্ষ বল। তো এই পৃথিবীর মহাকর্ষ বল কেন্দ্রের দিকে কাজ করে, আমরা সেটাকে বলি কি মাধ্যাকর্ষণ। তো মাধ্যাকর্ষণ বল আমরা নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে রেখেছি, এই কারণে আমরা কিন্তু ওজন অনুভূতি পাই। তোমাদের কি মনে হয় না যে এই বড় পৃথিবী, আচ্ছা পৃথিবীতে গোল, তাহলে আমাদের যখন পৃথিবী, আমি ধরো এই প্রান্তে আছি এই জন্য আমি পড়তেছি না, কিন্তু আমার পৃথিবী যখন ঘুরে এই যে নিচের প্রান্তে চলে আসে, অন্য একটা কালিতে দেখাই যে আমার পৃথিবী যখন ঘুরে এই প্রান্তে চলে আসে, তখন আমি পড়ি না কেন? এই মাধ্যাকর্ষ বলের জন্যই পড়ি না, কারণ কি ও আমাকে এই যে কেন্দ্রের দিকেও আমাকে আকর্ষণ করে। এবার দেখি পদার্থবিজ্ঞান চমকপ্রদ ব্যাখ্যা, মহাকর্ষ বল ভর আছে সেরকম কোনো বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। আচ্ছা, তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। চিরুনি দিয়ে চুল আসলে সেটাকে কাগজের টুকরায় আকর্ষণ করো, চুম্বক দিয়ে অন্য চুম্বকে আকর্ষণ বিকর্ষণ করার কাজ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ বা চুম্বকের বল আলাদা কোনো বল মনে করে, আসলে দুটি বল শুধু দুভাবে দেখা যায়। মাধ্যাকর্ষণ বলের তুলনায় বিদ্যুৎ চৌম্বকীয় বল অনেক শক্তিশালী, এটার প্রায় হচ্ছে 10⁻36 বা 10⁻36, যেটাকে বলে ট্রিলিয়ন গুণ শক্তিশালী। আর কথাটা হচ্ছে সত্যি, নিশ্চয়ই তোমরা সহজে অনুমান করতে পারবে। কারণ কি, যদি একটা চিরুনি দিয়ে চুল আসলে কাগজকে আকর্ষণ করে তুলে নেওয়া যায়, তখন কিন্তু সেই কাগজটা পুরো পৃথিবী সমস্ত ভরের মাধ্যাকর্ষণ বল টেনে রাখার চেষ্টা করে, তবুও তোমার চিরুনি অল্প একটু আস্তে দিয়ে পুরো মধ্য সারিয়ে দিচ্ছে। বললাম কি যে ওই যে কাগজের টুকরাটা, ওকে আমি কি করতেছি, চিরুনিটাকে মাথায় আসছে যখন ওকে ধরতেছি, তাহলে ওকে আমি যখন তুলতেছি ওই কাগজের ওইটাকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে। তো পৃথিবী যখন তার কেন্দ্রের দিকে ওকে টানতেছে, এই ফোর্সটাকে যখন ও বিট করে উঠতেছে, দ্যাটস মিন অবশ্যই মাধ্যাকর্ষণ বল থেকে নিউক্লিয় বল বলে ফেললাম, তড়িৎ চৌম্বকীয় বলটা বেশি। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা যদি বেশি না হতো, তাহলে ওই যে আমরা কাগজটাকে উঠাচ্ছি ও কিন্তু পড়ে যেত। এবং তুমি দেখো যে চৌম্বকটা, যখন তুমি যে চৌম্বক আকর্ষণ করে ধরে রাখো, তখন দেখো কি যে চৌম্বকটা ঝুলে আসে। তো তোমরা জানি যে আমরা পৃথিবী তার আকর্ষণ করে কেন্দ্রের দিকে, এবং এই আকর্ষণ বল কি মাধ্যাকর্ষণ বল বলে। তো এই মাধ্যাকর্ষণ বল যখন আমার উপর কাজ করতেছে না, তখন আমার অবশ্যই যে বিপরীত যে বলটা থাকবে অবশ্যই এটা খুবই শক্তিশালী বল, এবং এটার পাওয়ারকে ধরা হয়েছে 10⁻36 বা 36। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স, এটাকে দুর্বল নিউক্লিয় বল কারণ হচ্ছে তড়িৎচৌম্বকীয় বল থেকে এটা দুর্বল প্রায় ট্রিলিয়ন গুণ, কিন্তু মোটেও মহাকর্ষ দলের মতো এত দুর্বল না। অর্থাৎ মহাকর্ষ বা তড়িৎচৌম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা একটু অল্প দূরত্ব, অর্থাৎ 10⁻18 মিটার ভিতর কাজ করতে পারে। এইগুলো কিন্তু ইউনিকনেস, তোমরা ইউনিকনেস একটু দেখে নিও যে কোনটা কি। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা ও ইলেকট্রন বের করে, কারণ দুর্বল নিউক্লিয় বল বলে। আর সবল নিউক্লিয় বলটা কি, এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল, চৌম্বক বল থেকে 100 গুণ শক্তিশালী, কিন্তু এটা অল্প দূরত্ব 10⁻15 পর্যন্ত কাজ করে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন রয়েছে। তো পরমাণুর কেন্দ্রে থাকে কি প্রোটন এবং নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। তো প্রচণ্ড শক্তিশালী বলের মাধ্যমে নিজেদের আটকে রাখে। প্রচণ্ড বলকে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা হয়, তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াসের জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। এবং নিউক্লিয়ার বোমায় আসলে এই জিনিসটার উপরেই আপনারা জানেন যে আমরা ওইটা দেখেছি কিলিয়ান মার্ফির, ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমা যারা দেখেছেন তারা দেখবেন ওপেনহাইমারের যখন কিলিয়ান মার্ফি থাকে, কিলিয়ান মার্ফি কী করে, কিলিয়ান মার্ফির যে তখন আইনস্টাইনের কাছে যখন সে দেখা করে আসে, সে তখন তার যে থিওরিগুলো সে কিন্তু এগুলো চিন্তা ভাবনা করে, তখন আস্তে আস্তে কিন্তু তার মাথায় জিনিসটা আসলে নিউক্লিয় বল দিয়ে কিন্তু কাহিনী ঘটানো যায়। এবং সেটার পরে কিন্তু ইতিহাসে যে ডিনামাইট, লিটল বয় এবং ফ্যাটম্যান দুইটা তৈরি হয়েছিল, শুধু থেকে প্রাপ্ত আলো ও তাপ এই বলের কারণে তৈরি হয়। তো আপনারা চাইলে যে ওপেনহাইমার যে সিনেমাটা আছে ক্রিস্টোফার নোলানের, যেটার অভিনেতা ছিল হচ্ছে কিলিয়ান মার্ফি, আপনারা ওইটা দেখতে পারেন। একদম আপনাদের নিউক্লিয়ার নিয়ে যত টুকটাক, যদিও একটু রেটেড সিনেমা, আপনারা তো সবাই এখন আশা করা যায় সবাই প্রাপ্তবয়স্ক, বা যারা প্রাপ্তবয়স্ক নেই তাদের অবশ্যই দেখবো যে আপনার সেন্সিটিভ কন্টেন্টগুলো একটু
ওইগুলোকে একটু বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি দেখতে শিক্ষণীয় জিনিসপত্র আছে ওর ভিতর। বিজ্ঞানীরা ধারণা করেন এই 4 ধরনের বলের মধ্যে এক জায়গায় তারা সবগুলোকে এক সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তড়িৎ চৌম্বকীয় এবং দুর্বল নিউক্লিয়াস বলকে ইতিমধ্যে একই সূত্রে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তবে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে আকাশ সাফল্য, কাজেই তুমি ইচ্ছা করে বলতে পারো 3 ধরনের মহাকর্ষ বল রয়েছে। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে ইলেকট্রোউইক, আর একটা হচ্ছে নিউক্লিয় বল। এটাকে ভুল বলতে পারবে না, অন্যগুলো একসাথে কাটার বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। এবার আমরা যদি ঘর্ষণ বল দেখি, দ্যাটস ফিকশনাল ফোর্স। ওই যে বললাম যে ফিকশনাল ফোর্সটা, ধরা যাক একটি টেবিলে কোনো একটা পৃষ্ঠে একটা টুকরো কাঠের টুকরো আছে, কাঠের টুকরোর উপর বল প্রয়োগ করে সেটাকে ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছি। ধরা যাক 10 চিত্রে যেভাবে দেখানো হয়েছে আমরা সেইভাবে আসলে বলটা করতেছি। এটা কি ফোর্স, আবার ওকে এইভাবেও ফোর্স দেওয়া হচ্ছে। এখন দুইটা ফোর্স, একটা হচ্ছে ডানে এফ বল প্রয়োগ করছি কাঠের টুকরা টেবিলের সাথে, টুকরো ঘর্ষণের সাথে ঘর্ষণ এফ তৈরি হচ্ছে। তাহলে এইটার মাধ্যমে কি হচ্ছে দেখো, এই টেবিলের যে সারফেস এবং এই যে বাক্সের যে সারফেস, এটা কিন্তু কনফ্লিক্ট হচ্ছে এবং এটার মাধ্যমে কিন্তু এটাকে ওই যে একটু বাধা হচ্ছে। অর্থাৎ তুমি যদি কোনো সরাতে যাও দেখবে কি তোমার কিন্তু একটা ভালোই বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু যদি দেখো যে টেবিলটাও মসৃণ, তোমার বাক্সের সারফেসটা মসৃণ, ঠেলা দেবে এবং সুরুত করে চলে যাবে। কাঠের টুকরোর উপরে খানিকটা ওজন বসিয়ে দিয়ে দেখা যাবে ঘর্ষণ বল আরও বেড়ে গেছে। বল কীভাবে তৈরি হওয়ার ব্যাপারটা বুঝতে পারলে এটা অবাক হওয়ার কিছু নেই। যদি আপাত দৃষ্টিতে কাঠ টেবিল তলদেশের ঘর্ষণ হচ্ছে অনেক মসৃণ মনে হয়, অন্যবিক্ষণ যে দূরত্বে দেখলে যাবে যে আসলে তলদেশে এবড়োথেবড়ো, এবং এই এবড়োথেবড়ো অংশগুলো যখন অন্য স্পর্শ বা খাঁজগুলো একে অন্যের সাথে আটকে যায় সেটার সাথে গতি বাধাপ্রাপ্ত এবং আমরা সেটাকে বিপরীত বলের সৃষ্টি বলি। যদি দুটো তলদেশে আরও চাপ দেওয়া যায়, এক এবড়ো থেবড়ো অংশ এক অন্যকে স্পর্শ করবে, একটির খাঁজ অন্যটির সাথে গভীর খাঁজে ঢুকে যাবে এবং ঘর্ষণ করে বেড়ে যাবে। ঘর্ষণের জন্য তাপ সৃষ্টি হয়, সেটা অনেক সমস্যা রয়েছে। গাড়ির সিলিন্ডার পিস্টনকে ওঠানামা করে সময় ঘর্ষণের তাপের সৃষ্টি হয়। তাপ নিয়ন্ত্রণ করার জন্য গাড়ির ইঞ্জিনকে শীতল রাখতে হয় এবং এর জন্য কুলেন্ট টোলেন্ট এই টাইপের অনেক কিছু ব্যবহার করা হয়। ঘর্ষণের প্রকারভেদ প্রধানত হচ্ছে ঘর্ষণকে 4 ভাগে ভাগ করা: স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। দুটি বস্তুকে আসলে কি স্থিতি ফ্রিকশন, গতি ফ্রিকশন, আবর্ত ফ্রিকশন এবং প্রবাহী ফ্রিকশন। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। প্রথমত স্ট্যাটিক ফ্রিকশনটা কি? দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল তাকে স্থিতি ঘর্ষণ বলে। স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা হাঁটি যেটাকে বললাম, পা এবং জুতার ভিতর যে স্থিতি ঘর্ষণে আটকে থাকে এটা বলতে পারি। আর কাইনেটিক এনার্জি হচ্ছে, কাইনেটিক ফ্রিকশনটা হচ্ছে একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু চলমান তখন যে ঘর্ষণ বল তৈরি হয় তাকে হচ্ছে গতি ঘর্ষণ বলে। সাইকেল ব্রেক চেপে ধরে রাখলে সাইকেলের চাকাকে চেপে ধরে ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। গতি ঘর্ষণ বস্তুর উপর তলের লম্ব বরাবর, অর্থাৎ ড্যাসমিন হচ্ছে এই যে আমাদের এই ধরো তল, এই যে চাকাটাকে যখন আমি ব্রেক করতেছি, এই যে একদম ব্রেক করতেছি, আমি এইখানে ব্রেক করতেছি করলে চাকাটা থেমে যাচ্ছে, তখন এটার সাথে এটার দেখো একটু কিন্তু ঘর্ষণ কাজ করছে। তো এই ব্রেকটা করলে কিন্তু ইনস্ট্যান্ট হয় না, আস্তে আস্তে, যার মধ্যে কি রাস্তার ফ্রিকশন এবং ওই ফ্রিকশনটা আস্তে আস্তে কাজ করে থেমে যায়। তলের লম্ব বরাবর বলের উপর নির্ভর করে বস্তু তলের লম্ব বরাবর যত বেশি বল কাজ করবে, ড্যাসমিন এইখানে যত ফ্রিকশন তৈরি হবে ততই হচ্ছে বল বেশি ঘর্ষণ কাজ করবে। আর আবর্ত ফ্রিকশন হচ্ছে রোলিং ফ্রিকশন, এটি তলের উপর একটু বস্তু গড়ি বা ঘুরতে ঘুরতে চলে, সেটাকে আবর্ত ফ্রিকশন বলে। সবগুলো ঘর্ষণ বলের মধ্যে এটা সবচেয়ে ছোট, কারণ আমরা সব সময় সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগানো নেই। চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নিয়ে যায়, যদি এই চাকা না থাকতো তাহলে মেজের উপর ঠেলে ঠেলে নিতে হতো এবং বেগ পেত। প্রবাহিতা যদি আমরা দেখি যে যখন কোনো বস্তু তরল বা বায়বীয় ফ্লুইড ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ অনুভব করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ প্যারাশুট দিয়ে যখন কেউ প্লেন দিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন একটা বাতাসটাকে কিন্তু একটা উপরের দিকে টানে, তো এই ঘর্ষণের কারণে ধীরে ধীরে নামে এবং যদি বাতাস যদি তাকে নিচের দিকে ফোর্স করতো তাহলে তো অনেক গতিতে নামতো এবং আগুন ধরে যেত শরীরে। তো এই জন্য আসলে এটা হচ্ছে প্রবাহী ফ্রিকশন হিসেবে কাজ করে। তো এরপর বিভিন্ন পরীক্ষা আছে, তো আমরা দেখেছি ঘর্ষণ বল সহজেই বেগের বিপরীত দিকে কাজ করে, সেই জন্য স্বাভাবিকভাবে ঘর্ষণ বল গতিকে কমিয়ে দেয় এবং ধারণা হতে পারে আমরা সর্বক্ষেত্রে বুঝি ঘর্ষণ কমানোর চেষ্টা করি, কিন্তু সেটা সত্যি নয়। কারণ কি, তোমরা নিশ্চয়ই কখনো না কখনো কাদার মাঝে কোনো ট্রাক বা গাড়িকে আটকে রাখতে দেখেছো, তখন কি ওইটা আটকে রাখে, তখন গাড়ির চাকা ঘুরলেও ঘর্ষণ বলে কাদা থেকে গাড়িটা আসতে পারে না, চাকা পিছতে যায়। কারণ কি, গাড়ি বা ট্রাকটি তুলে আনার জন্য অন্যভাবে চাকা বা কাদার ঘর্ষণ বাড়ানোর চেষ্টা করি।
তো ঘর্ষণ বাড়ানো কমানো আমরা জেনে গেছি যে প্রয়োজনকে ঘর্ষণ বাড়ানোতে বা কমাতে হতে পারে। ঘর্ষণ বাড়ানো কিভাবে? ঘর্ষণ কমানোর জন্য আসলে প্রথমে দেখি কমানোর জন্য আমাদের যেটা কাজ করতে হবে, যে পৃষ্ঠটি ঘর্ষণ সেই পৃষ্ঠটি যত সম্ভব মসৃণ করা, যত মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কমায়। দ্বিতীয় হচ্ছে তেল, মোবিল, গ্রিস জাতীয় পদার্থ, পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট দুটি তলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে ছোট্ট আবর্ত ঘর্ষণ কাজ করা হয়। ঘুরন্ত চাকাকে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে বড় ছোট স্টিলের বলগুলোর আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ কমানো সম্ভব। গাড়ি, বিমান বা দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন বা পৃষ্ঠদেশের উপর যেতে পারে। আর যে দুটি পৃষ্ঠদেশ ঘর্ষণ হয় তারা খুব অল্প জায়গায় একে অন্যকে স্পষ্ট এবং তাকে ঘর্ষণ কমানো যায়। আমরা দেখেছি ঘর্ষণরত পৃষ্ঠে দুটি বল প্রয়োগ করে ঘর্ষণ বেড়ে যায়। কাজে লম্বভাবে আরোপিত বল কমানো ঘর্ষণ কমানো যায়। আর যদি ঘর্ষণ বাড়ানোর জন্য কি ঘর্ষণ কমানোর প্রক্রিয়ার পরাপর আমরা দেখলাম যে সেগুলো করা যায়, বিপরীতে কাজগুলো হলেই ঘর্ষণ বেড়ে যায়। তাই ঘর্ষণ বাড়ানোর জন্য আমরা যে কয়েকটি কাজ করে থাকি, প্রথম হচ্ছে যে তলে ঘর্ষণ হচ্ছে সেগুলোকে অমসৃণ বা খসখসে তলে দেওয়া, অর্থাৎ ওইটার বিপরীত যেটা আমরা দেখেছি ওইটা একদম বিপরীতটাই করে দিলে হয়ে যাচ্ছে। যে তলে ঘর্ষণ হয় সে তলে জোরে চেপে ধরার ব্যবস্থা করা। পাশাপাশি হচ্ছে কি ঘর্ষণরত তল দুটি গতিকে থামিয়ে স্থির করে ফেলা হচ্ছে এবং কারণ সর্বোচ্চ গতি ঘর্ষণ থেকে বেশি হয়ে থাকে। আসলে জিনিসটা যে দুটির ভিতরে আসলে গতি থামিয়ে দিয়ে স্থির করে দিচ্ছে, কারণ এই যে স্থির যখন ঘর্ষণ সব থেকে বেশি হচ্ছে তখন তো আসলে ওইটার থেমে যাচ্ছে। ঘর্ষণত তলের মাঝে যে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা, তাহলে এটিকে তলচ্ছেদ জোরে আঁকড়ে ধরে রাখতে পারে। পানি বা অন্যান্য কিছু আঁকড়ে খাঁজে ঢুকে গিয়ে পৃষ্ঠদেশে ঘর্ষণ বাড়াতে পারে। বাতাসে বা তরলে ঘনত্ব বাড়ে, বাতাসে বা তরলে ঘর্ষণত পৃষ্ঠদেশে বাড়িয়ে দেওয়া যায় এবং চাকা বা বল বেরিং সরিয়ে দিয়েও এগুলো করা যায়। এবার আমরা ঘর্ষণের একটি প্রয়োজনীয় উপদ্রব দেখি। আমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছি ঘর্ষণের কারণে তাপ শক্তি তৈরি হয়। শীতের দিনে আমরা হাত ঘষা দিলে কি আমাদের হাত গরম হয়ে যায়, কারণ গাড়ির ইঞ্জিন গরম হয়ে ওঠে, সেটিকে ঘর্ষণের কারণ। এবং এইটার মাধ্যমেই কিন্তু দেখো যে আসলে তাপ শক্তির মাধ্যমে কাজ করে। কাজে ঘর্ষণের কারণে অপ্রয়োজনীয় তাপ সৃষ্টি হলে সেটা শক্তির অপচয় হয়। গাড়ি, প্লেন, জাহাজ, সাবমেরিন ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয় এবং এরই ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে। এবার অর্থাৎ কি যখন প্লেনটা আগাচ্ছে এইটাকে বাতাসের ফোর্স, প্লেনটা কিন্তু এইটাকেই আসলে ডিফেক্ট করে এভাবে দেখা দিলে মনে হতে পারে যে ঘর্ষণ বুঝি আমাদের জীবনে একটা উপদ্রব ছাড়া কিছু নেই। আবার আমরা এর মাঝে দেখেছি ঘর্ষণ বলেই আমরা হাঁটতে পারি, রাস্তার গাড়ি চলতে পারি, পেন্সিল কলম দিয়ে লিখতে পারি, দালান গড়ে তুলতে পারি, প্যারাশুট বা অন্যান্য নিরাপদে নামতে পারি। আমাদের অসংখ্য উদাহরণ রয়েছে যে ঘর্ষণ আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারতাম না। কাজেই ঘর্ষণকে উপদ্রব না করে মেনে নিতে হবে এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ উপদ্রব হিসেবে কাজ করতে হবে। এবং এরই মাধ্যমে এটা শেষ হলো। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, খুব ভালোভাবে বুঝালাম। তো এই দাগানো বই যদি প্রয়োজন হয় মানে নক দিয়ে দিব। দ্বিতীয়ত হচ্ছে এরপরে আরেকটা ক্লাস আছে, ওইটা করো। এর মাধ্যমে আসলে কোর্সটা শেষ হয়ে যাচ্ছে। আমরা তোমাদের করেছিলাম যে 15 অব্দি ক্লাস দিব, এর ভিতর যতগুলো সম্ভব, অর্থাৎ দিনে যে একটা ভিডিও দিচ্ছি এরকম না। আমি যদি দিনে 10টা ভিডিও রেকর্ড করতে পারি 10টা দিয়ে দেবো, কিন্তু সে কোয়ালিটি তো আসতেছে না। অ্যাটলিস্ট 1-2টার বেশি ভিডিও রেকর্ড করা যায়ও না। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো। চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করো, ফেসবুকে পেজটা ফলো করে দিও। অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, এইখানে আপডেট পাইতে অবশ্যই ফলো করি। এবং দেখো ডিসক্রিপশন বক্সে অনেকগুলো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অনেকগুলো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এইসব জায়গায় আসলে আমরা একটু আপডেট জিনিসপত্র আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি, তো ওই সব জিনিসও ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। এইচএসসি পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিচ্ছে এটার জন্য খুবই গাইডলাইনমূলক ভিডিও আছে, ওইটার জন্য রেডি থাকো। আসসালামু আলাইকুম।